হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আর্টিকেলস এবং প্রিপোজিশন নিয়ে, এবং তারই মধ্যে প্রিপোজিশন নিয়ে অনেকের সমস্যার কথা জানতে পেরেছি। তাই এই প্রিপোজিশনের ব্যবহার নিয়ে অতি সহজ, সরল ও সুন্দরভাবে তোমাদের সামনে আলোচনা করছি। এখন তবে ওই প্রিপোজিশন নিয়ে নতুনভাবে শুরু করা যাক। প্রিপোজিশন ব্যবহারের সময় আমাদের প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো বাংলার কারক। কারণ বাংলার কারকের সঙ্গে এই প্রিপোজিশনের অনেকটাই মিল আছে। যেমন আমাদের প্রথম দেখতে হবে যে কর্তৃকারক। কর্তৃকারক কর্তৃকারকের ক্ষেত্রে আমাদের এ অথবা এ বিভক্তি আমাদের ব্যবহার করা হয়, কিন্তু ইংরেজিতে কর্তৃকারকের ক্ষেত্রে কোনো কিছু ব্যবহার করা হয় না, কোনো প্রিপোজিশন তাই ব্যবহার করা হয় না। তাই আমরা চলে যাব দ্বিতীয়টি ক্ষেত্রে, যেটাকে বলি কর্মকারক। তবে কর্তৃকারকের একটা উদাহরণ দিয়ে যাই। যেমন আই অ্যাম এ বয়, এই বাক্যটির মধ্যে কোনো প্রিপোজিশন নেই। একইভাবে আমরা কর্মকারকটা দেখব। বাংলাতে কর্মকারকের সঙ্গে কি বিভক্তি হয়? কর্মকারকের ক্ষেত্রে আমাদের বিভক্তি হয় কে বিভক্তি হতে পারে, রে বিভক্তি হতে পারে, অথবা প্রতি বা দিকে, এরকম কিছু অর্থ বোঝাতে পারে। তাহলে সেজন্য আমরা ইংরেজিতে কি প্রিপোজিশন ব্যবহার করব? টু। তাহলে একটা উদাহরণ আমরা এখানে দিতেই পারি। দ্য বয় গোজ টু মার্কেট। তাহলে এখানে গোজ টু মার্কেট, বাজারের দিকে, এখানে এই যে দিকে কথাটা ব্যবহার করা হচ্ছে, এটা প্রিপোজিশন এবং কর্মকারকের প্রভাবটা এখানে আমরা দেখতে পেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কর্মকারক বোঝালে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। একইভাবে করণ কারকের ক্ষেত্রে আমরা দ্বারা, দিয়ে বা সাহায্য, এরকম অর্থ ব্যবহার করে থাকি। তার জন্য আমরা দুটি প্রিপোজিশন ব্যবহার করে থাকি। একটি হচ্ছে বাই, এটা হচ্ছে ব্যক্তি বোঝাতে ব্যবহার করি, আর একটা হচ্ছে উইথ, এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানেও আমরা একটা উদাহরণ দিতে পারি। কখন বাই ব্যবহার করব, কখন উইথ ব্যবহার করব। বাইয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই দ্য বয়। এখানে ইঁদুরটিকে মারা হলো বা মারলো ছেলেটি, অর্থাৎ ছেলেটির দ্বারা। এই জন্য ব্যক্তি, বয়টা হচ্ছে ব্যক্তি এখানে, এই জন্য বাই ব্যবহার করলো। আবার আবার উইথের ক্ষেত্রে দ্য র্যাট ওয়াজ কিল্ড উইথ এ স্টিক। ইঁদুরটিকে একটি লাঠি দিয়ে মারা হলো, এখানে লাঠিটা হচ্ছে বস্তু, এই জন্য উইথ ব্যবহার করা হলো। এইরকম ভাবেই আমরা পরবর্তী কারকটা নিমিত্ত কারক। নিমিত্ত কারকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি জন্য।
বা উদ্দেশ্য বলতে পারি, কিন্তু প্রিপোজিশন একটি ব্যবহার করা হবে, সেটা হচ্ছে ফর। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, দ্য ম্যান বট এ বুক ফর মি। লোকটি আমার জন্য একটি বই কিনলো। এই জন্য কথাটি এখানে আমাদের ফরটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হলো, যেটা নিমিত্ত কারকের জন্য। তাহলে আমাদের মনে রাখতে হবে, নিমিত্ত কারকের জন্য ফর প্রিপোজিশন ব্যবহার করা হয়। এরপর আমরা পরবর্তী কারক অপাদান কারক। অপাদান কারক এর ক্ষেত্রে আমরা থেকে বা হইতে এরকম অনুসর্গ ব্যবহার করে থাকি, এবং তার জন্য আমরা ফ্রম অথবা দেন কথাটা ব্যবহার করে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি, দা ম্যান কেম ব্যাক হোম ফ্রম কলকাতা। কলকাতা থেকে, লোকটি কলকাতা থেকে বাড়ি ফিরল। তাহলে দেন কখন ব্যবহার করব? দেন ব্যবহার করব থেকে বা চেয়ে বোঝালে পরে। যেমন দা বয় ইজ টলার দেন দা গার্ল। এই ছেলেটি ওই মেয়েটির থেকে লম্বা। এই থেকে বা চেয়ে বোঝালে পরে আমরা দেন ব্যবহার করতে পারবো। এর পরবর্তীকালে আমরা আরেকটি কারক পাচ্ছি, যেটা আমরা কারকের মধ্যে ফেলি না, সম্বন্ধ পদ বলে থাকি। তবে আমরা এখানে সম্বন্ধ পদ বলেই ব্যবহার করছি। সেখানে র বা এর এরকম বিভক্তি পাই, এবং তার জন্য ইংরেজিতে কি প্রিপোজিশন ধরা হয়? অফ। তাহলে তার উদাহরণ হিসেবে আমরা একটা বাক্য দিতেই পারি, দিস বুক, দিস ইজ দ্য বুক অফ রাম। এটি রামের বই। এটি রামের বই। তাহলে এই অফটা হচ্ছে সম্পর্ক বোঝাচ্ছে, সম্বন্ধ বোঝাচ্ছে, সেটা এখানে এটা ব্যবহার করা হলো। এর পরবর্তী লাস্ট যে কারকটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অধিকরণ। অধিকরণ কারক। এক্ষেত্রে আমরা যে বিভক্তিগুলো পেয়ে থাকি, এ বিভক্তি পাই, উন্তুস্ত বিভক্তি পাই, বা তে বিভক্তি পাই। এখানে সাধারণত আমাদের স্থান বোঝায়, জায়গা বোঝায়। সেই জন্য এ, অন্তুস্ত বা তে এরকম বিভক্তি করা হয়, এবং তার জন্য কি প্রিপোজিশন ব্যবহার করা হয়? ইন অথবা অ্যাট। ইন অথবা অ্যাট এরকম কিছু ব্যবহার করা হয়। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে এটাকে বোঝাতে পারি যে রবি লিভস ইন কলকাতা। রবি কলকাতায় থাকে। কলকাতা একটা বড় জায়গা, সেই জন্য ইন ব্যবহার করা হয়েছে। আবার অ্যাট কিভাবে ব্যবহার করব? একইভাবে আমরা বলতে পারি রবি লিভস অ্যাট কল্যাণী। রবি কল্যাণীতে থাকে। যেহেতু কলকাতা থেকে কল্যাণী ছোট, সেজন্য এখানে আমরা অ্যাট ব্যবহার করেছি। তাহলে আমরা এইভাবে প্রিপোজিশনে ব্যবহার করার বিষয়টা দেখার পর আমরা পরবর্তী বিষয়টি দেখব যে অর্থানুসারে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। অর্থানুসারে প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন মধ্যে বোঝাতে স্থির, যদি স্থির কোনো বস্তু হয় বা বিষয় হয়, তাহলে আমরা সেখানে ইন বসাবো।
যেমন একটা উদাহরণ দিই, দা পেন ইজ ইন মাই পকেট। এই একটা উদাহরণ দিলাম। এখানে ইন মানে মধ্যে, আমার পকেটের মধ্যে, অর্থাৎ পেনটা আমার পকেটের মধ্যে স্থির অবস্থায় আছে, এই জন্য ইন ব্যবহার করছি। একইভাবে আমরা যদি মধ্যে বোঝাতে গতি পাই, যদি গতি থাকে তার মধ্যে, তখন আমরা সেখানে ইনটু ব্যবহার করব। এই প্রিপোজিশনটা ব্যবহার করব, ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা সেটা বলতে পারি যে দা ডগ jumped into the pond। কুকুরটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল। তাহলে এই ঝাঁপ দেওয়ার ব্যাপারটা একটা গতি এরকম বোঝাচ্ছে, এই জন্য আমরা ইনটু ব্যবহার করব। এরপরে আমরা আরেকটি বিষয়টা ব্যবহার করতে পারছি, সেটা হচ্ছে ওপরে। ওপরে বোঝাতে আমরা কতগুলো প্রিপোজিশন ব্যবহার করে থাকি। একটা হচ্ছে অন, আরেকটা হচ্ছে আপন, আরেকটা হচ্ছে ওভার, আরেকটা হচ্ছে অ্যাবোভ। এতগুলো আমাদের প্রিপোজিশন আছে যেগুলো আমরা ওপরে অর্থে ব্যবহার করে থাকি। এখন অন কখন ব্যবহার করব? অন যদি কোনো বিষয়ের উপরে স্পর্শ বোঝায় বা লেগে আছে এরকম বোঝায়, তখন অন ব্যবহার করব। একটা উদাহরণ দিতে পারি, দা বুক ইজ অন দা টেবিল। অর্থাৎ এই যে বইটা, সেটা টেবিলের ওপরে, অর্থাৎ টেবিলের সঙ্গে লেগে আছে, টেবিলের সঙ্গে বইয়ের একটা সম্পর্ক রয়েছে, সেই জন্য আমরা এখানে অন ব্যবহার করছি। তাহলে আপন কিভাবে? আপনটা হচ্ছে কোনো বিষয়ের উপর থেকে আর একটা বিষয়ের উপরে গেলে পরে, কোনো বিষয় থেকে আর একটা বিষয়ের উপরে যাব, সেটা কিভাবে? একটা উদাহরণ দিচ্ছি, দ্য ক্যাট জাম্পড মানে লাফ দিল আপন দা টেবিল। বিড়ালটি টেবিলের উপরে লাফ দিল, মানে কোন একটা জায়গায় ছিল বিড়ালটা, সেখান থেকে আর একটা বস্তুর উপরে গিয়ে পড়লো, সেজন্য সেটাতে আপন ব্যবহার করা হয়েছে। এই প্রিপোজিশনটা ব্যবহার করলাম। তাহলে এবার আমরা ওভার প্রিপোজিশনটা কখন ব্যবহার করব? ওভার প্রিপোজিশনের ক্ষেত্রে যেটা আমাদের মাথার উপরে সামান্য কাছাকাছি আছে কিন্তু স্পর্শ নেই, মাথার উপর কথাটা মনে রাখতে হবে, মাথার উপরে কিন্তু কোনো স্পর্শ থাকছে না। যেমন দা বার্ড ইজ ফ্লাইং মানে উঠছে ওভার আওয়ার হেড। পাখিটি আমাদের মাথার উপর উড়ছে। কেন মাথার উপর উঠতে বলতে? বেশি দূরে নয়, কাছাকাছি আছে। তো একইভাবে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাবোভ। এর থেকেও মানে মাথার উপর থেকেও যদি আরো একটু উঁচুতে বোঝায়, অনেক উপরে আছে এরকম বোঝালে পারে আমরা অ্যাবোভ কথাটা ব্যবহার করতে পারি। যেমন দা স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড। তাহলে আকাশ আমাদের মাথার উপরে, তার মানে অনেক উঁচুতে আছে, সেজন্যই আমরা অ্যাবোভ কথাটা ব্যবহার করলাম। এরকম এছাড়া পাশে, পাশে এটি বোঝালে পরে বিসাইড লিখব। যেমন হি স্যাট সে বসেছিল, বিসাইড মি আমার পাশে। আবার এই বিসাইডের জায়গায় আমরা বাইও লিখতে পারি, হি স্যাট বাই মি, এই কথাটা আমরা ইউজ করতে পারি। তাহলে বিসাইড ছাড়া আর একটা বিসাইডের মধ্যে একটা শব্দ আছে,
সেটা একই রকম বানান, সেটাকে বলা হয় বিসাইডস। এই কথাটার মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, ব্যতীত বা ছাড়া। তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করব ব্যতীত বা ছাড়া শব্দটা? যেমন বিসাইডস, বিসাইডস রাম মানে রাম ছাড়া, দা ওয়ার্ক, the work cannot be done. রাম ছাড়া কাজটি করা সম্ভব নয়। এছাড়া আমরা দুটির মধ্যে, সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, এরকম যদি বোঝায় দুটির মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা বিটুইন লিখতে পারি। The boy sat between রবি and বাদল। ছেলেটা রবি এবং বাদল এই দুজনের মাঝখানে বসেছিল বলে আমরা বিটুইন শব্দটা ব্যবহার করলাম। একইভাবে এমং শব্দটা, এমং শব্দটা মানেও হচ্ছে মধ্যে। তাহলে এমং যদি মধ্যে মানে বোঝায়, তাহলে আমরা এটা ব্যবহারটা আমরা কিরকম লিখবো? এই একইভাবে, কিন্তু বহু বোঝালে পরে তবেই, অর্থাৎ দুইয়ের অধিক বোঝাতে হবে, তাহলে আমরা এমন কথাটা লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি যে দা বয় রিস্ট among the cats। ছেলেটা বিড়ালগুলির মধ্যে গিয়ে পৌঁছালো, এরকম কিছু একটা উদাহরণ। এরপর আমরা আসছি সিন্স। কখন ব্যবহার করব? সিন্স, ফর এবং ফ্রম, এই কথাগুলো। সিন্স মানেও থেকে, ফর মানেও থেকে বা ধরে, ফ্রম মানেও একই অর্থে। সিন্স বলতে আমরা বুঝি অনির্দিষ্ট, অনির্দিষ্ট সময়, তাহলে সিন্স ব্যবহার করব। সেটা কিভাবে ব্যবহার করব? একটা উদাহরণের সাহায্যে আমরা বলেই দিতে পারি যে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মন্ডে। তাহলে মন্ডে থেকে করছে, কোনো নির্দিষ্ট সময়ের বিষয় এখানে বলা নেই, এই জন্য অনির্দিষ্ট সময় বলছে। আর ফর হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট। সেটা কিরকম? একইভাবে আমরা উদাহরণ দিতে পারি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 days। আমি 2 দিন ধরে কাজ করছি এটা। হ্যাঁ, এইভাবে আমরা ফ্রমটাও লিখতে পারি যে দা বয় ওয়াজ নয়, এটা হ্যাজ বিন লিখতে হবে। হ্যাজ বিন রিডিং দ্য বুক ফ্রম মন্ডে। এটাও আমরা বলতে পারি সোমবার থেকে, এটা এই কথাটাও আমরা বলতে পারি। এছাড়া আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বোঝায়, কি বললাম? নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝালে পরে আমরা কি ব্যবহার করতে পারি? বাই। কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে, এই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন হি উইল রিটার্ন হোম বাই 4 PM। তার মানে কি 4টে নয়, 4টের মধ্যে যে কোনো একটা সময়, এই জন্য আমরা এখানে বাই ব্যবহার করতে পারি। তাছাড়া
আগে বোঝালে বিফোর লিখতে হবে, আগে বোঝালে বিফোর, এরকম ব্যবহার করতে পারি। আর প্রিপোজিশনের আর একটা নিয়ম আমরা এখানে পাই এটা ছাড়াও, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ মানে কি? আমরা ফ্রেজের কথাগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তবে এখন আমি জানিয়ে রাখি ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। কতগুলো শব্দ পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তখন সেটা একটা ফ্রেজ হয়, যার মধ্যে কোনো ভার্ব বা ক্রিয়া থাকে না, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এখানে প্রিপোজিশন থাকবে, এরকম শব্দগুচ্ছ নিয়ে গঠিত হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা নাম আমরা বলতে পারি, তবে আমরা গ্রামার বই থেকে সেগুলো মনে রাখার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব। এখানে বাই, মিনস অফ, এই একটা ফ্রেজ। এটা মানে কি? এটা মানে সাহায্যে। হি ডিড দ্য ওয়ার্ক বাই, হি ডিড দ্য ওয়ার্ক বাই মিনস অফ হিজ ট্যালেন্ট। সে তার ট্যালেন্ট খাটিয়ে, তার মেধা খাটিয়ে এই কাজটি করলো, এরকম। তাছাড়া আরো উদাহরণ আমরা দিতে পারি ইন কেস অফ। ইন কেস অফ এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, মানে কিছু ঘটলে, কিছু ঘটলে, এরকম আমরা উদাহরণ দিতে পারি। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো 3 নম্বর, ইন কোর্স অফ। ইন কোর্স অফ, ইন কোর্স অফ এই কথা মানে কি? কোনো কিছু চলাকালে, কোনো কিছু, কোনো কিছু চলাকালে, এরকম। এরপর একটা উদাহরণ আমরা দিতে পারি ইন ফেভার অফ। ইন ফেভার অফ মানে হচ্ছে, ইন ফেভার অফ মানে অনুকূলে, আমার অনুকূলে। এরকম আরো অনেক প্রিপোজিশনাল ফ্রেজ আমরা আছে, আমরা জানি, এবং অনেকের হয়তো জানাও আছে, তবে যাদের জানা নেই তাদের একটু তৈরি করার চেষ্টা করতে হবে। ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, এটা আমরা গ্রামারের ক্ষেত্রে ব্যবহার করি, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, সিম্পল সেন্টেন্স কিভাবে করব বা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করব। এরকম ইন প্লেস অফ পরিবর্তে, অন অ্যাকাউন্ট অফ কারণে, ইনস্টেড অফ পরিবর্তে, এই সমস্তগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনের পরবর্তী ধাপে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা এখানে পাবো সময় বোঝালে। সময় বোঝালে আমরা কি ব্যবহার করব? সময় বোঝালে অনেকগুলি প্রিপোজিশনই ব্যবহার করা যায়, যেমন অন মন্ডে। মন্ডে একটা সময়, তাহলে দিনের আগে আমাদের অন লিখতে হবে, এইরকম অর্থ আমরা ব্যবহার করব। এরপরে আমরা পরবর্তী, যেমন যদি মাস বোঝায় তাহলে ইন ব্যবহার করব, ইন জানুয়ারি, তাহলে মাসের আগে আমাদের ইন ব্যবহার করতে হবে। এইভাবে আমাদের মুখস্থ রাখতে, মনে রাখতে হবে এগুলো। তারপরে যদি সাল বোঝায়, যেমন ইন 2024, 224, এটা সাল, তাহলে সালের আগে ইন বসানো হচ্ছে। তারপরে ইন উইন্টার, এটা সিজন বোঝালে, হ্যাঁ, তাহলে এটা ঋতু, ঋতু বোঝালে আমরা ইন ব্যবহার করে থাকি। তাছাড়া সকালবেলা, ইন দা মর্নিং, ইন দা মর্নিং এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা। সকালবেলা, বিকালবেলা, ইন দা আফটারনুন, বিকালবেলা বোঝাতে, বিকালবেলা। তারপরে আমরা ব্যবহার করতে পারি ইন দা ইভিনিং, একই রকম হবে, ইভিনিং, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা। তাছাড়া সময় বোঝাতে যেমন অ্যাট ব্যবহার করা হয় অনেক সময়, অ্যাট ডন মানে ভোরবেলা,
অ্যাট নুন দুপুরবেলা, অ্যাট নাইট রাত্রেবেলা, এইরকম ভাবে আমরা ব্যবহার করে থাকি। তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে অন ব্যবহার করতে হয় কখন, যেমন তারিখের আগে, আজকের তারিখ যেমন 28 তারিখ, তাহলে অন 28 28 নভেম্বর ইন 2024 এরকম লিখতে পারি। অথবা অন 28/11/2024 এইভাবে লিখতে পারি। আর কটা বাজে ঘড়ির টাইম বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করতে হবে। ঘড়ির টাইমে অ্যাট 7 PM, যেমন এখন 7টার বেশি বাজে বা 7টা এরকম বাজে, সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। এরকম এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত স্থানে যে প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো আমাদের মনে রাখতে হবে। কিভাবে দেখো, অ্যাবাইড বাই, এগুলো আমরা গ্রামার বইতে পাবো, মানে মেনে চলা। যেমন দা বয় অ্যাবাইডস বাই হিজ ফাদার, তোর বাবাকে মেনে চলে, বাবার কথা মেনে চলে, ছেলেটা বাবার কথা মেনে চলে। এরকম ক্ষেত্রে আমাদের অ্যাভয়েড বাই, এরকম ছাড়া অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত। তাহলে অনুপস্থিত এর ক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট এর সঙ্গে ফ্রম ব্যবহার করি। যেমন দ্য বয় ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল টুডে, ছেলেটা আজ বিদ্যালয়ে উপস্থিত থাকেনি, অনুপস্থিত আছে, এরকম। তাহলে এগুলো ছাড়া আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেমন অ্যাকিউজড অফ, অ্যাকর্ডিং টু, অ্যাডিক্টেড টু, অ্যাডমিট টু, অ্যাডমিট অফ, অ্যাডমিট ইনটু, অ্যাফ্রেড অফ, অ্যাশেমড অফ, এরকম অনেক কিছু আছে। সেগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। যখন আমরা অনেক বড় হব বা উঁচু ক্লাসে পড়বো তখন এগুলো নিয়ে আরো বিস্তৃত আলোচনা করতে পারবো বা জানবো। এইভাবে আমরা প্রিপোজিশনগুলোকে মনে রাখতে পারি। প্রিপোজিশনের আরেকটি ধাপ আছে, প্রিপোজিশনের আরেকটি ধাপ আছে, সেটি হচ্ছে ফ্রেজাল, PHRASL, ফ্রেজাল ভার্ব, বা যেটাকে আমরা গ্রুপ ভার্ব বলি, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। এটা যেমন একটা উদাহরণ দিতে, ব্রিং আপ, ব্রিং আপ মানে হচ্ছে কি লালন পালন করা, লালন পালন করা, এটা হচ্ছে এরকম। এছাড়া অনেক আছে, যেমন দা বয় ওয়াজ ব্রট, ব্রিংটাকে ব্রট করে দিলাম পাস্ট টেন্সে এবং এটাকে প্যাসিভ করে দিলাম ব্রট আপ বাই হিজ আঙ্কেল, ছেলেটাকে মানুষ করছে তার কাকা, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কাকার হাতে কাকা ভালোবাসে, এরকম। এই জন্য দি বয় ওয়াজ ব্রট আপ বাই হিজ আঙ্কেল, এরকম। তাহলে ব্রিং আপ, ব্রিং আউট, কল আপ, কল অন, এরকম অনেক প্রিপোজিশন আছে। তাহলে এই ফ্রেজাল ভার্ব আছে, এগুলোকেই আমরা মনে রাখবো। তবে আমরা এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আমরা ক্লাস 10, 9, 11, 12 সব ক্লাসে আমাদের প্রয়োজন, আমাদের তাই ফ্রেজাল ভার্বগুলো মনে রাখা খুবই দরকার, জরুরি। তাহলে এই হলো আমাদের প্রিপোজিশন নিয়ে আলোচনা। সুতরাং আমাদের এই আলোচনাতে যেভাবে আমি বোঝালাম আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটিকে তোমরা বেশি করে লাইক করো, শেয়ার করো।